হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে বিভিন্ন স্কুলগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য ক্লাস 12-এর আজকে থার্ড সেমিস্টার থেকে ডে 2 হিস্ট্রি ক্লাস হচ্ছে। তোমাদের তৃতীয় সেমিস্টারে যে প্রথম অধ্যায় রয়েছে সেখানে ইউনিট 1-এ তিনটে পার্ট রয়েছে। ইউনিট 1-এ রয়েছে তিনটে পার্ট। এবার তিনটে পার্টের মধ্যে প্রথম পার্টটা রয়েছে পর্যটকদের দৃষ্টিতে ভারত। এখানে আমি 5 দিনের সর্বমোট ক্লাস নেব এবং সেই 5 দিনের ক্লাসের মধ্যে ডে 1 আমাদের হয়ে গেছে। আজকে ডে 2 এর ক্লাস, যেখানে আমরা আলোচনা করব মার্কো পোলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তোমাদের যেহেতু পরীক্ষাটা এবার থার্ড সেমিস্টার এমসিকিউ, ঠিক সেই দৃষ্টিকোণ থেকেই কিন্তু আজকের এই ক্লাসটা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করবে এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছে যারা ইতিহাস নিয়ে খুব ভয় পায় তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। এবং আমি বলবো উচ্চ মাধ্যমিকের একটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে ইতিহাসটাকে খুঁটে খুঁটে পড়া এবং কি করে তোমরা পড়বে সেই নিয়েও কিন্তু আমি একটা বিস্তারিত ভিডিও কিন্তু বানিয়েছি, তো দেখে নেবে। চলো শুরু করছি আজকে ডে 2 এর ক্লাস। দ্বিতীয় দিনে কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে। প্রথমত আজকে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে মার্কো পোলো। ওপরে আলোচনাটা হবে, ভেনিসের মহান পর্যটক কিন্তু ছিলেন তিনি, ঠিক আছে। ইনার ব্যাপারে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব এবং সবার শেষে বলে দেব যারা আমার কাছে সরাসরি ইতিহাস বিষয়টিকে পড়তে চাও এবং ইতিহাসে তোমরা মোটামুটি 100-এ দুটো সেমিস্টার মিলিয়ে যারা ভাবছো 95+ মার্কস পেতে পারবা, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ এই কোর্সটা। দুটো সেমিস্টার মিলিয়ে কিন্তু 95+ মার্কস কিন্তু পেতে পারো তোমরা। কি করে, তার ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখলে পারেই তোমরা কিন্তু আন্দাজ করতে পারবে। চলো কি বলেছে দেখো। প্রথমত আমরা জন্ম এবং তার প্রাথমিক পরিচয় সম্পর্কে জেনে নেব মার্কো পোলোর, ঠিক আছে। তো মার্কো পোলোর জন্মের কথা যদি বলি, 1254 খ্রিস্টাব্দে ইতালির ভেনিস শহরের এক সম্ভ্রান্ত বংশে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন। সম্ভ্রান্ত বংশ আমরা কাকে বলছি? খুব নামকরা বংশগুলোকে কিন্তু আমরা সম্ভ্রান্ত বংশ বলে থাকি। এবার পরিবারের কথা যদি বলি, তার বলছে বাবা নিকোলো পোলো এবং কাকা ছিল মাফেও পোলো, প্রথিতযশা বণিক। প্রথিতযশা মানে খুব নামকরা বণিক তারা, ঠিক আছে। বণিক বলতে যারা বাণিজ্য, দেশ বিদেশে বাণিজ্য করে বেড়াতো তাদেরকে আমরা বণিক বলি। এবার তিনি চীন যাত্রা করেছিলেন। মাত্র 15 বছর বয়সে তিনি সুদূর চীনের উদ্দেশ্যে কিন্তু যাত্রা করেছিলেন। তাহলে ইতালি থেকে, ভেনিস থেকে তিনি যাত্রা করেছিলেন চীনে কিন্তু মার্কো পোলো। রেশম পথের প্রসঙ্গটা এখানে আসবে। তিনি প্রথম ইউরোপীয় পর্যটক ছিলেন যিনি কিন্তু ঐতিহাসিক রেশম পথ বা সিল্ক রোড আমরা যেটাকে বলি সেটা কিন্তু পাড়ি দিয়ে কিন্তু চীনে পৌঁছেছিলেন। তাহলে মার্কো পোলো কি করেছিলেন, যে ইতালি থেকে সিল্ক রুট হয়ে কিন্তু তিনি চীনে পদার্পণ করেছিলেন, ঠিক আছে। চলো তাহলে এখানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ ছিল, সেই বিষয়গুলোই আমরা তুলে ধরছি যেহেতু এমসিকিউ ওরিয়েন্টেড তোমাদের পরীক্ষা হবে। আচ্ছা, এবার জেনে নেব চীনে তার অবস্থান এবং রাজকীয় কি দায়িত্ব তিনি পেয়েছিলেন, মানে রাজার দরবারে তিনি কি দায়িত্ব পেয়েছিলেন সেই সম্পর্কে এখন একটু আলোচনা করব। দেখো, কুবলাই খানের দরবারে কিন্তু গিয়েছিলেন মার্কো পোলো। কি বলছে, চীনের শাসক ছিলেন কুবলাই খান। মার্কো পোলোর বুদ্ধিমত্তায় মুগ্ধ হন তিনি। তিনি তাতারদের ভাষা এবং সংস্কৃতি রপ্ত করেন এবং সম্রাটের কিন্তু সরকারি গুরুত্বপূর্ণ কাজে কিন্তু নিযুক্ত হয়েছিল। অর্থাৎ কুবলাই খানের দরবারে তিনি গুরুত্বপূর্ণ কাজে কিন্তু নিজেকে নিয়োগ করেছিলেন এবং দুটো ভাষা এবং সংস্কৃতি, তাতারদের ভাষা এবং চীনা ভাষা কিন্তু তিনি শিখেছিলেন, রপ্ত করেছিলেন। দেন সাংস্কৃতিক জ্ঞানের প্রসঙ্গটা যদি আমি বলি, তাহলে দীর্ঘ 17 বছর চীনে কিন্তু তিনি অবস্থানকালে তিনি মঙ্গল ও চীনা প্রশাসনিক ব্যবস্থার কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেছেন, যা পরবর্তীকালে তার বর্ণনায় কিন্তু উঠে এসেছিল। তাহলে তিনি কিন্তু সাংস্কৃতিক জ্ঞান অর্জন করেছেন। 17 বছর তিনি চীনে ছিলেন কুবলাই খানের দরবারে এবং সেখান থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করেছেন এবং বিভিন্ন যে বার্তাগুলো নিজের মধ্যে তিনি নিয়েছেন এবং পরবর্তীতে তিনি তার গ্রন্থ কিন্তু রচনা করেছেন। আমরা আসবো ডিটেলসে। এবার ভারত ভ্রমণের প্রেক্ষাপটের কথা আমরা বলি, যে ভারত ভ্রমণ তিনি কি উদ্দেশ্যে করেছিলেন। দেখো, ভারত ভ্রমণের প্রেক্ষাপট যদি বলি, পারস্যের একটা মিশন ছিল। যেমন আমরা অপারেশন সিন্দুর একটা মিশন জানি, আমরা বিভিন্ন মিশনের নাম শুনেছি। তো ঠিক একইভাবে পারস্যের একটা মিশন করেছিল কিন্তু এখানে মার্কো পোলো।
কি বলছে, চীনা রাজকুমারী কোকোচিনকে পারস্যের রাজা আরঘুনের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু পেয়েছিল মার্কো পোলো। সময়কালটা কত ছিল, 1292 থেকে 1294 খ্রিস্টাব্দের মধ্যে এই দীর্ঘ কিন্তু সমুদ্র যাত্রা চলেছিল। এবং সুযোগের কথা যদি বলি, যাত্রাপথে সমুদ্র পথে ফেরার সময় তিনি প্রায় 2 বছর ভারতের বিভিন্ন বন্দরে কিন্তু কাটানোর সুযোগ পেয়েছিলেন। তার মানে পারস্যে, মানে চীনের রাজকুমারী ছিল কোকোচিন, সেই কোকোচিনকে পারস্যের যে রাজা আছে, নাম কি ছিল, আরঘুন, আরঘুনের কাছে পৌঁছে দেওয়ার জন্য মার্কো পোলো বেরিয়েছিলেন। এবং তাকে সেখানে পৌঁছে দিয়ে যখন তিনি আবার ফিরে আসেন, তখন ভারতের কিন্তু বিভিন্ন বন্দরে তিনি কিন্তু প্রায় 2 বছর ঘুরে ঘুরে অতিবাহিত করে তারপরে কিন্তু এসেছিলেন। আচ্ছা, তারপর বলছে তার ভ্রমণ কাহিনীর প্রসঙ্গটা আমরা একটু জানবো। তার ভ্রমণ কাহিনী যে গ্রন্থটার নাম ছিল সেটা হচ্ছে দি মিলিয়ন। তো মার্কো পোলোর অভিজ্ঞতা বিশ্ববাসীর কাছে পৌঁছায় তার বিখ্যাত গ্রন্থের মাধ্যমে। তার বইয়ের নাম ছিল মিলিয়ন বা দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো। এবার তার সহ একজন লেখক ছিল, বলছে জানোয়ার কারাগারে বন্দি থাকাকালীন সঙ্গী রস্টিসেলো তার বর্ণনা শুনে কিন্তু তা লিপিবদ্ধ করেছেন। এবার মৃত্যুর প্রসঙ্গ যদি আমি বলি, 1295 এ ভেনিসে ফিরে যান এবং 1324 খ্রিস্টাব্দে কিন্তু মৃত্যুবরণ করেছিলেন তিনি। ঠিক আছে, ওকে। ভারতে ভ্রমণের প্রধান গতিপথ কথা আমরা যদি বলতে চাই, তিনি কোন কোন গতিপথে চলেছিলেন বা কোথায় কোথায় গিয়ে তিনি এই যে 2 বছর ভারতে অতিবাহিত করেছিলেন বিভিন্ন বন্দরে কোকোচিনকে গিয়ে আসার পরে, যে পারস্যের রাজকুমারী ছিল কোকোচিন, এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় ফিরিয়ে আসার সময় কিন্তু তিনি আমাদের ভারতবর্ষের বিভিন্ন যাত্রাপথ অতিক্রম করে কিন্তু গিয়েছিলেন। তো সিংহলে আগমনের প্রসঙ্গটা যদি বলি, টংকিং উপসাগর এবং মালাক্কা প্রণালী হয়ে তাদের জাহাজ কিন্তু প্রথম সিংহলে, যেটা এখন বর্তমানে শ্রীলঙ্কা নামে পরিচিত, পৌঁছেছিল। তা তখন পাণ্ড্য রাজাদের কিন্তু অধীনে ছিল এই সিংহল অঞ্চলটি। চলে আসবো পরবর্তী পয়েন্ট, ভারতের মাবার রাজ্য। কি বলেছে, সিংহলের পর তিনি করমণ্ডল উপকূলের মাবার রাজ্যে কিন্তু গমন করেন। এটিই ছিল তার বর্ণনার কিন্তু কেন্দ্রবিন্দু। এই মাবার রাজ্যকে নিয়ে তিনি কিন্তু তার মিলিয়ন গ্রন্থটার মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এবার অন্যান্য বন্দরের মধ্যে তিনি কোথায় ছিলেন, মুসলিপত্তনম, যেটাকে মুরফিলি বলা হতো, কায়াল, দেন কুইলন বা কৈলম, এবং সবশেষে গুজরাট ভ্রমণ করে পারস্যের দিকে কিন্তু তিনি যাত্রা করেছিলেন। ক্লিয়ার, ওকে। নেক্সট আমরা দেখে নেব কি রয়েছে। নেক্সট রয়েছে মাবার রাজ্য বিশ্বের সবচেয়ে ধনী প্রদেশ সেই সময় ছিল, এবং সেই রাজ্য প্রসঙ্গে কি কি কথা বলেছেন মার্কো পোলো সেটা আমরা একটু প্রত্যক্ষ করে নেই। চলো, রাজার প্রসঙ্গ কি বলেছেন, তৎকালীন শাসক ছিলেন মার বর্মন কুলশেখর পাণ্ডব। সম্পদের কথা বলি, মার্কো পোলো মাবারকে বিশ্বের সবচেয়ে ধনী ও ঐশ্বর্যশালী প্রদেশ হিসাবে কিন্তু উল্লেখ করেছেন। পোশাক পরিচ্ছদের যদি কথা বলি, প্রাচুর্য সত্ত্বেও রাজা ও সাধারণ মানুষ কেবল একটি ধুতি পরতেন, ঊর্ধ্বাঙ্গ কিন্তু অনাবৃত থাকতো, ওপর পোর্শনে কিন্তু কোনো জামা কাপড় কিন্তু মানুষ পরতো না। এবার উপলক্ষ যদি বলি, 13 বছর বয়স থেকেই ছেলেরা স্বাধীনভাবে উপার্জন করতে পারতো কিন্তু। তাহলে এই মাবার রাজ্যে 13 বছর বয়স থেকে প্রায় তোমার ক্লাস 9-এ যখন তোমরা পড়তা, সেই এজ থেকেই কিন্তু ছেলেরা কিন্তু স্বাধীনভাবে নিজের পড়াশোনার খরচা থেকে শুরু করে অন্যান্য খরচা কিন্তু নিজেরাই চালাতো, তার মানে স্বাধীন ছিল। নেক্সট আমরা চলে আসব সমাজ, খাদ্যাভ্যাস এবং কুসংস্কারের কথা এখানে কি বলা রয়েছে সেটা একটু আমরা জেনে নেব। খাদ্যাভ্যাসের কথা যদি বলি, প্রধান ফসল ছিল ধান এবং তিল। এছাড়া মাংস ও আঙুরের মদ কিন্তু বর্জনীয় ছিল। তবে তারি, যেটা খেজুরের রস থেকে বানায়, পান প্রচলিত ছিল। তারি পান তারি যে খাওয়া বা তারি পান করা, সেটা কিন্তু প্রচলিত ছিল। বাম হাতে খাবার ছোঁয়া কিন্তু নিষিদ্ধ ছিল। এই সময় মানুষ কিন্তু বা হাত দিয়ে খাবারটাকে ছুতো পর্যন্ত না। এবার বিশ্বাস ও কুসংস্কারের কথা যদি বলি, মানুষ জাদু এবং তুকতাকে কিন্তু বিশ্বাস করত। হাঁচি বা ছায়ার দৈর্ঘ্যের মতো ছোটখাটো বিষয়েও কিন্তু তারা শুভ অশুভ কিন্তু বিচার করত, যে কোনটা শুভ সিগন্যাল কোনটা অশুভ সিগন্যাল সেই জিনিসগুলোও কিন্তু তারা দেখত। এবার রাজকীয় প্রথা বলছে, রাজার মৃত্যুর পর 4000 অনুগত দেহরক্ষীও একই চিতায় কিন্তু আত্মবিসর্জন দিতেন। এটি ছিল এক রোমহর্ষক রাজকীয় ঐতিহ্য।
তাহলে সেই সময় মাবার রাজ্যে দেখা যেত যে যদি কখনো রাজা মারা যেত তাহলে তার সঙ্গে তার যে 4000 যে দেহরক্ষী যারা ছিল তাদেরও কিন্তু ওই সতীদাহ প্রথায় যেরকম হতো স্বামীর চিতায় স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারার প্রথা, ঠিক একইভাবে এখানে রাজার চিতার মধ্যে এখানে 4000 তার দেহরক্ষীকেও কিন্তু একই চিতার মধ্যে জ্বালিয়ে তাদেরকে মারা হতো। ঠিক আছে, মানে এরা আত্মবিসর্জন দিত, এদের জবরদস্তি না, আত্মবিসর্জন। মানে রাজা নেই এখন, আমাদের থেকে কি হবে, সুতরাং আমরা নিজেদের দেহটাকে আমরা সেই রাজার চিতার মধ্যে নিক্ষেপ করে দেবো। অর্থনৈতিক বুনিয়াদ মুক্তা এবং ঘোড়ার প্রসঙ্গটা যদি বলি, এবার মুক্তা সংগ্রহ বলছে এপ্রিল মে মাসে ডুবুরিরা জলের থলি নিয়ে, সরি জালের থলি, যেটাকে বলছে জালের থলি মানে জালি, নেট যেটাকে বলা হয়, মাছ ধরার সময় যেরকম জাল নিয়ে যায়, তো থলি নিয়ে মুক্তা তুলতেন। হাঙ্গরের হাত থেকে বাঁচতে ওঝারা মন্ত্র পড়তেন। এই বর্ণনা কিন্তু বেশ রোমাঞ্চকর একটা বিষয়, মার্কো পোলো খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন এটা। এবার ঘোড়া আমদানির প্রসঙ্গটা একটু বলি। আমি আবারও বলছি কিন্তু আমার প্রত্যেকটা ক্লাস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই কারণ প্রত্যেকটা ক্লাসে আমি কিন্তু কোনো ফালতু বিষয়, অবাঞ্ছিত কোনো বিষয় আলোচনা করব না। আমি বলেছি যেহেতু তোমাদের পরীক্ষাটা এমসিকিউ ওরিয়েন্টেড, যদি ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো করো তাহলে দেখবে তোমরা এমসিকিউতে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্টটা করতে পারছো এবং লিখতেও পারছো। তো বলছে ঘোড়া আমদানির কথা, ভারতে ভালো জাতের ঘোড়া না থাকায় আরব্য বণিকদের কাছ থেকে বিপুল দামে কিন্তু ঘোড়া কেনা হতো। এটি ছিল রাজাদের আভিজাত্যের কিন্তু একটা প্রতীক আমরা বলতে পারি। ঠিক আছে, যে এই সময় তারা বিভিন্ন আরব্য যারা বণিক ছিল তাদের কাছ থেকে ঘোড়াগুলোকে বেশি দাম দিয়ে কিন্তু কিনতো। হ্যাঁ, এখানে কিছু প্রসঙ্গ আছে, যদিও বা তোমাদের হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, এটা সাদা, আমি একটু জাস্ট এটা করতে ভুলে গেছি ব্যাকগ্রাউন্ডটাকে, তো তবুও আমি বলে দিচ্ছি, একটু শুনে নিবা। ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ বন্দরের কথা যদি বলি, তিনি যে সমস্ত বন্দরের কথা উল্লেখ করেছেন তার মধ্যে মুরফিলি আছে। আমি জাস্ট কালারটা চেঞ্জ করে নিচ্ছি, দেখো কি বলেছে, মুরফিলি বা মুসলিপত্তনম বলেছে এখানে। দেন কায়ল বন্দর, কুইলন বা মালাবার বন্দর এবং গুজরাট, এই নামগুলো তোমরা একটু লিখে নিবে। এবার মুরফিলি বা মুসলিপত্তনম যে ছিল এটা হীরের জন্য খুব ফেমাস ছিল, মানে যেটাকে আমরা ডায়মন্ড বলছি। দেন কয়াল বন্দর ফেমাস ছিল ঘোড়া ও মণিমাণিক্যের জন্য। কুইলন বা মালাবার ছিল নীল, আদা এবং গোলমরিচের জন্য খুব ফেমাস। এবং গুজরাট ছিল মসলিন ও সূচি শিল্পের জন্য খুব ফেমাস। এগুলো একটু লিখে নাও। এবার মুসলিপত্তনম যে ছিল, এখানে মার্কো পোলোর মন্তব্য কি ছিল, ঈগল পাখির মাধ্যমে হিরে সংগ্রহ করার কথা বলা হয়েছে। নেক্সট, কয়াল বন্দরের ক্ষেত্রে তাম্রপর্ণী নদীর তীরে অবস্থিত ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্রের কথা বলা হয়েছে। চন্দন ও মশলার প্রাচুর্যের জন্য বিখ্যাত ছিল মালাবার। এবং গুজরাট ছিল সূক্ষ্ম হাতের কাজের জন্য খুব ফেমাস। ঠিক আছে, আমি বলে দিলাম, তোমরা আশা করছি বিষয়গুলো লিখে নিয়েছো। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে এখানে সাধারণ সমাজ ব্যবস্থা ও বিবিধ তথ্য সম্পর্কে কি কি বলছে, শয়ন ব্যবস্থার কথা বলছে। তারা ঘুমাতো কোথায়? ধনীরা বেতের খাট ও মশারি ব্যবহার করতেন, কিন্তু নিম্নবিত্তরা খোলা রাস্তায় শুতেন, যা সামাজিক বৈষম্যের কিন্তু একটি প্রতিচ্ছবি। পশু পূজা ও আইন, ভারতীয়রা ষাঁড়কে দেবতা জ্ঞানে পুজো করতেন। ঋণ শোধ না করলে অপরাধীর চারপাশে একটি বৃত্ত এঁকে তাকে আটকে রাখার মতো কিন্তু কঠোর আইন কিন্তু ছিল। সহমরণ ও ধর্মের কথা যদি বলি, মৃত স্বামীর সাথে স্ত্রীর সহমরণ এবং অপরাধীদের আত্মবলিদানকে সমাজে পুণ্যের কাজ বলে কিন্তু মনে করা হতো সেই সময়। ক্লিয়ার? এবার ধর্মীয় ও সামাজিক প্রথার মধ্যে মার্কো পোলো কি বলেছেন একটু আমরা জেনে নেব। বলছে শহীদ সেন্ট থমাসের কথা তিনি বলেছেন। মাবার রাজ্যে সেন্ট থমাসের সমাধিস্থল বা সান থোম ছিল পবিত্র স্থান। এখানে খ্রিস্টান ও মুসলমান উভয় সম্প্রদায় কিন্তু ভিড় করত। দেবদাসী প্রথা, বলছে মন্দিরে দেবতার মনোরঞ্জনের জন্য কুমারী মেয়েদের উৎসর্গ করার প্রথা প্রচলিত ছিল। দেন ব্যবসা বাণিজ্য, খাম্বাত ও কাম্বাহ বন্দরটি ছিল নীল চাষ ও বাণিজ্যের প্রধান একটা কেন্দ্র আমরা বলতে পারি। ঠিক আছে, ম্যাপগুলোও কিন্তু তোমাদের জেনে নিতে হবে, কারণ ম্যাপ থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। ম্যাপ নিয়ে একটা আলাদা ক্লাস তোমাদেরকে করাবো। ঠিক আছে, যখন প্রশ্ন উত্তর সলভ করাবো তখন কিন্তু আমাদের বিভিন্ন কালিকট বন্দরটা কোথায় ছিল আমাদের জানতে হবে, এই যে এই সমস্ত জায়গায় কালিকট বন্দর ছিল। ঠিক আছে, তো বিভিন্ন বন্দরগুলো কোথায় কোথায় ছিল সেটা আমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে, সরি,
হ্যাঁ, কালিকট বন্দর এই যে দেখো, ঠিক আছে, গোয়ার কালিকট বন্দর এখানে ছিল, তার মুসলিপত্তনম বন্দর আছে, বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে বিভিন্ন বন্দরগুলো কিন্তু সে সময় ছিল। দেখো ম্যাপের একটু আগে পিছিয়ে থাকতে পারে, একটু আগে পিছিয়ে থাকতে পারে, ডাজ নট ম্যাটার ওটা, কিন্তু মনে রাখবা যে এক্স্যাক্টলি কোন কোন জায়গাগুলো মার্ক করে কিন্তু বলে দেয় যে এগুলো কোন কোন বন্দর বা কোন কোন এরিয়া। তো যাই হোক, এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট আছে। একটা হচ্ছে মধ্যযুগের পর্যটকদের রাজপুত্র কাকে বলা হয়েছে, পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু, তাহলে বলতে হয় মার্কো পোলোকে পর্যটকদের রাজপুত্র বলা হয়েছে, সিল্ক রুট হয়ে উনি এসেছিলেন। দি মিলিয়ন গ্রন্থটি তিনি রচনা করেছিলেন, যেখানে সমকালীন ভারতের অর্থনীতি, সমাজ, বাণিজ্যিক গুরুত্ব বুঝেও কিন্তু ইতিহাসবিদদের কাছে এক অমূল্য দলিল হিসেবে কিন্তু বিবেচিত হয় এই দি মিলিয়ন গ্রন্থটি। তো যদি তোমরা সেমিস্টার ভিত্তিক আমাদের কাছে ক্লাস করতে চাও উচ্চ মাধ্যমিকে, তবে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।